ভাইজানেরা, সত্যি বলছি, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। এই খবরটা আমার চোখের সামনে এক্ষুনি ব্রেক হয়েছে, এটা আসার পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি যে এই ইউনূস সরকার ক্ষমতায় বসে থাকার জন্য জামাতের পায়ে, এই লেভেলের পায়ে পড়তে পারে। জামাতের পা ধুয়ে ক্ষমতায় থাকার জন্য এতটা নিচে নেমে গিয়েছে ইউনূস সরকার, এতটা পিশাচ হয়ে গিয়েছে ইউনূস সরকার। এই মানুষটার যে অপরাধ, 1971 যে অপরাধ করেছে, সেই অপরাধের লিস্ট শুনলে আপনিও হতবাক হয়ে যান। এখানে শিরোনাম দেখতে পাচ্ছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আজাহারের রিভিউ শুনানি 23শে জানুয়ারি। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 23শে জানুয়ারি দিন ধার্য করেছেন অ্যাপিল বিভাগ। মানে এতদিন এই মানুষটার মৃত্যুদণ্ড দেওয়া ছিল, মৃত্যুদণ্ড হতো, কিন্তু এখন আগামী 23শে জানুয়ারি তার যে এজাহার আছে সেটা রিভিউ করা হবে। আর রিভিউ করা মানে কি আমরা তো জানি, যে তাকে তারপর ছেড়ে দেওয়া হবে, বেকসুর খালাস করা হবে। এর আগে অনেক জঙ্গি নেতা আসামি ছেড়ে দিয়েছে, সেটা একটা দিকে। কিন্তু 1971 সালে এই মানুষটা যে অপরাধ করেছে তার যে লিস্ট আছে, সেই লিস্টটা এই রিপোর্টে আমি যদি পড়ে আপনাদেরকে শোনাই, আপনিও ভাই অবাক হয়ে যাবেন যে ইউনূস এতটা নীচ। সমাজে বৈষম্য দূর করতে এসে এই মানুষটা এরকম একটা জঘন্য অপরাধীকে ছেড়ে দিচ্ছে এখন, শুধুমাত্র জামাতের পা ধুয়ে ক্ষমতায় থাকার জন্য। আসুন আগে এই মানুষটার অপরাধের লিস্ট আপনাদেরকে দেখাই, যে 1971-এ এই মানুষটা কি করেছে, তারপর বাকি কথা কি আর বলবো, বাকরুদ্ধ হয়ে গেছি বলছি না। বন্ধুরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আজাহারের বিরুদ্ধে অভিযোগ ছিল মোট 6টি, যে অভিযোগের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রথম অভিযোগটা শুনুন। অভিযোগে বলা হয়েছে 1971 সালের 24শে মার্চ থেকে 27শে মার্চের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাসানী ন্যাপ নেতা ও রংপুর শহরের বিশিষ্ট আয়কর আইনজীবী ওয়াই মাহফুজ আলী সহ 11 জনকে অপহরণ করে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। এরপর তাদের 3রা এপ্রিল রংপুর শহরের দখিগঞ্জ শ্মশানে নিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ শুনুন। দ্বিতীয় অভিযোগ হচ্ছে, এই আসামি 1971-এর 16ই এপ্রিল তার নিজ এলাকা রংপুরের বদরগঞ্জ থানার ধামাপাড়ায় 15 জন নিরীহ নিরস্ত্র বাঙালিকে গুলি করে হত্যা করে তাদের বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করেন, যেমনটা জামাতের জঙ্গিদের কার্যক্রম। এটা দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগ শুনুন। এই আসামি একই বছরের 17ই এপ্রিল, মানে 1971-এর 17ই এপ্রিল নিজ এলাকা রংপুরের বদরগঞ্জের ঝাড়ুয়াবিল এলাকায় 12-র বেশি নিরীহ লোক ধরে নিয়ে হত্যা করে তাদের বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। চতুর্থ অভিযোগে বলা হচ্ছে, এই আসামি 71-এর 17ই এপ্রিল কারমাইকেল কলেজের 4 অধ্যাপক ও 1 অধ্যাপকের স্ত্রীকে কলেজ ক্যাম্পাস থেকে অপহরণ করে দমদম ব্রিজের কাছে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। পঞ্চম অভিযোগে বলা হচ্ছে, 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বরের মধ্যে রংপুর শহর ও বিভিন্ন অঞ্চল থেকে মহিলাদের ধরে এনে টাউন হলে আটকে রেখে ধর্ষণ সহ শারীরিক নির্যাতন চালান। একই সঙ্গে মহিলাসহ নিরীহ নিরস্ত্র বাঙালিদের অপহরণ, আটক, নির্যাতন, গুরুতর জখম ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এই আসামি। ষষ্ঠ অভিযোগ এই আসামির বিরুদ্ধে,
71-এর নভেম্বরের মাঝামাঝি সময়ে রংপুর শহরের গুপ্তপাড়ায় একজনকে শারীরিকভাবে নির্যাতন করে। ওই একই বছরের 1 ডিসেম্বর রংপুর শহরের বেতপট্টি থেকে একজনকে অপহরণ করে রংপুর কলেজের মুসলিম ছাত্রাবাসে আটকে রেখে অমানসিক নির্যাতন ও গুরুতর জখম করেন এই ব্যক্তিটা। এখন দেখতে পাচ্ছেন কীরকম হেসে 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 পুলিশের পাশ থেকে বার হচ্ছে। সুতরাং 23শে জানুয়ারি, এই জানুয়ারির মধ্যেই এরকম একজন নিষ্ঠুর পৈশাচিক মানুষ যে গুম, খুন, রাহাজানি, লুটতারাজ, অগ্নিসংযোগ কোনো কিছুই বাদ দেয়নি। 1971-এ এই যে জামাত শিবিরের জঙ্গিরা বিশাল একটা অরাজকতা সৃষ্টি করেছিল, সেই জঙ্গিদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি বলতে পারেন। এই ব্যক্তির অপরাধের লিস্ট দেখলে যে কোনো অপরাধী পর্যন্ত একবার ভাবতে বাধ্য হবে। এখন অনেকে বলতে পারে যে এগুলো সব শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই মানুষটার উপরে দায়ভার চাপিয়ে দিয়েছে। বুঝলাম, দায়ভার চাপিয়ে দিয়েছে। এই মানুষটা একদম পুরো অপরাধী নন, একদম পুরো বেকসুর খালাস হওয়ার মতো একদম একটা সৎ মানুষ। কিন্তু আপনারা এখন এই সৎ মানুষগুলোকে ছেড়ে দিচ্ছেন, আর যে মানুষগুলোকে জেলে ঢোকাচ্ছেন তারা সবাই অপরাধী। সেই উল্টো দোষারোপটা তো আপনাদের দিকেও যাবে আঙুলটা। আপনারা এখন বলছেন যে শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই ভালো মানুষগুলোকে বিনা অপরাধে জেলে ভর্তি করেছে, ভুয়া মামলা দিয়েছে। তাহলে আপনারাও এখন যে কাজটা করছেন, যাদেরকে জেলে ভরছেন তারাও কিন্তু ভালো মানুষ। ইচ্ছাকৃতভাবে আপনারা ভুয়া মামলা দিয়ে তাদেরকে জেলে ভরছেন। এখন একটা মানুষ এতগুলো অপরাধ করেছে, সেই অপরাধীকে আমি আর কি বিশ্লেষণ করব, কি আর বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। ইউনূস সরকার এতটা নিকৃষ্ট, জামাতের পা ধুয়ে জল খাও, তাহলে যদি তোমার ক্ষমতার আরও 4 দিন এক্সট্রা হয়ে যায়। তো এখন এরকম একজন রাজাকার যে 1971-এ এত পরিমাণ অরাজকতা চালিয়েছে, এত পরিমাণ মানুষের উপরে নির্যাতন করেছে, মহিলাদের ধর্ষণ করেছে, নিরস্ত্র বাঙালিদের ব্রাশ ফায়ার করে মেরেছে, মুক্তিযুদ্ধের অন্যতম স্বাধীনতা সংগ্রামী দলের লোকদেরকে, নেতাদেরকে ব্রাশ ফায়ার করে মেরেছে, সব মিথ্যে। আর এরা এখন যেটা করছে সব সত্য। আর আওয়ামী লীগ যা করে গিয়েছে সব মিথ্যে। রাজনীতির যে প্রতিশোধ, এই প্রতিশোধ আপনাদের দিকেও ঘুরে আসবে। আঙুল যখন এরকম একটা করেন না, এদিকে দেখেন 3টে আঙুল কিন্তু আপনাদের দিকেও থাকে। সুতরাং এই প্রতিশোধ পরায়ণ রাজনীতি বেশি দিন চলবে না। এটা ঘুরে ফিরে ঠিক আবার ওই একই জায়গায় ফিরে আসবে। আমি বাকরুদ্ধ, সত্যি বলছি। জামাতের এরকম একজন জঙ্গি বলা উচিত হবে না, এরকম একজন নরপিশাচকে আজ ছেড়ে দেয়া হচ্ছে, সে হাসতে হাসতে বার হচ্ছে। কিছু বলার নেই। একটা দেশে একটা সরকার পরিবর্তন হয়েছে, আর সেই সরকার পরিবর্তন হওয়াতে কি কি হচ্ছে দেশের উপর থেকে নিচ পর্যন্ত সব কিছু বদলে দেওয়া হচ্ছে। আমি তাও মেনে নিলাম যে সরকারের সমস্ত নিয়ম কানুন বিধি বিধান সব বদলে দেবে নতুন সরকার এসে, কিন্তু ভাই জেল থেকে আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম নরপিশাচদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে রাজনীতির প্রতিশোধ নেওয়ার জন্য। আপনাদের চোখে এতটুকু চামড়া নেই, এতটুকু মানসিকতা নেই ভিতরে? আপনারা ক্ষমতায় টিকে থাকার জন্য এতটাই পশু হয়ে গিয়েছেন, কিছু বলার নেই। তো বন্ধুরা, এই হচ্ছে
বর্তমান বাংলাদেশে বৈষম্য বিরোধী স্বাধীনতার রেজাল্ট। এখন এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।